শাহবাগ থেকে যন্তর মন্তর, দুটি দেশ, জায়গাও আলাদা। একটি বাংলাদেশ, অন্যটি ভারত। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন এক স্রোতে এসে মিশেছে। এক কথায় যদি বলি, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলন। দর্শক, ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আজ উত্তপ্ত। সকাল থেকেই অনশন মঞ্চের শিক্ষার্থী, তরুণ, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় বাড়ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। এই আন্দোলনের প্রভাব এখন ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসীদের উদ্যোগে সংহতি কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন মানবাধিকার কর্মী ও প্রবাসী ভারতীয়রা সেখানে সমাবেশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। এই তরুণদের আন্দোলনে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা ব্যথার মূল কারণ। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার একসঙ্গে 16টি গুরুত্বপূর্ণ দিল্লি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ফলে অফিস যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের একাংশকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু কেন এমন ব্যবস্থা? গত সোমবার ও মঙ্গলবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সংসদ ঘেরা অভিযান ঘিরে সৃষ্টি হওয়া উত্তর পরিস্থিতি এবং কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লি। এর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত মার্কিন কৃষি চুক্তি বিরোধী আন্দোলন, কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও চলছে তীব্র বিক্ষোভ। এমন অবস্থায় নয়াদিল্লির অভ্যন্তরের বিক্ষোভ যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বহিরাগত বিক্ষোভকারীদের আন্দোলনে যোগ দেওয়া ঠেকাতে ও তাদের গতিপথ নিয়ন্ত্রণে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধু কি তাই, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে দিল্লি প্রশাসন। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? যারা গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্থান পতন দেখেছেন, তারা কি বলছেন? দর্শক, 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডু। এই ধারাবাহিকতায় এবার উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি ব্যঙ্গাত্মক আন্দোলন গত এক সপ্তাহে হাজার হাজার মানুষকে রাজপথে টেনে এনেছে। এই ধরনের বিক্ষোভকে কেবল তরুণদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হচ্ছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। নেপালেও গত এক দশকে বারবার সরকার পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, ভারতেও কি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি ক্রমবর্ধমান চাপের মুখে, নাকি ভারতের রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন? দর্শক, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। দেশটির রাজনৈতিক কাঠামো, অর্থনীতির আকার এবং প্রশাসনিক সক্ষমতা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বড়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করতে সক্ষম হয়, ফলে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এটি দেখায় যে আগের তুলনায় বিজেপির শক্তি কিছুটা কমলেও তারা এখনো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তারপরেও চাপে রয়েছে মোদী সরকার। প্রথমত কর্মসংস্থান। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও তরুণদের কর্মসংস্থান একটি বড় রাজনৈতিক ইস্যু। দ্বিতীয়ত মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত কৃষকদের অসন্তোষ। গত কয়েক বছরের কৃষক আন্দোলন দেখিয়েছে যে গ্রামীণ ভারতের একটি অংশ সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হতে পারে। আর সবশেষ যেটা বলা হচ্ছে, বিরোধী জোটের সক্রিয়তা। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সমন্বিতভাবে রাজনৈতিক লড়াই চালানোর চেষ্টা করছে। চাপ থাকলেও মোদী সরকারের কিন্তু বড় শক্তিও রয়েছে। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামোই হলো সে বড় শক্তি। তাছাড়া জনপ্রিয় জাতীয় নেতৃত্ব। এদিকে বিরোধী দলগুলোর প্রধান সমস্যা হলো নেতৃত্ব ও সমন্বয়। অনেক আঞ্চলিক দলের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে, ফলে জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার আলোকে বলাই যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কিছু মিল থাকলেও
মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের অসন্তোষ, অর্থনৈতিক চাপ বা বিরোধী রাজনীতির সক্রিয়তা এসব যে কোনো গণতন্ত্রে দেখা দিতে পারে। তবে ভারতের মতো বৃহৎ ও বহুদলীয় গণতন্ত্রের সরকার পরিবর্তনের প্রধান পথ এখনো নির্বাচনী। তাই ভারতের সরকার উৎখাতের কাউন্টডাউন শুরু বা প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেছে, এ ধরনের দাবি রাজনৈতিক বক্তব্য হিসেবে আলোচিত হতে পারে, কিন্তু বর্তমান তথ্য প্রমাণের ভিত্তিতে তার নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়। তারপর একটি কথা বলাই যায়, এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তাই এই আন্দোলনের ঢেউ কোথায় গিয়ে শেষ হয় সেটি নিশ্চয়ই সময় বলে দিবে।